আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আজকে এই প্রতিবেদনে দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরব। একটি হচ্ছে হাঁসের বাচ্চার বয়স মাত্র 10 দিন। এই 10 দিন বয়সে হঠাৎ করে ব্যাপক হারে বাচ্চা মারা যাওয়া শুরু হয়েছে। কেন শুরু হয়েছে, কি রোগের সূত্রপাত হয়েছিল, কি রোগের কারণে এত তীব্র আকার ধারণ করলো, চিকিৎসা হিসেবে কি দিয়েছি, কিভাবে ইমপ্রুভ হচ্ছে কিংবা আদৌ ইমপ্রুভ হলো কিনা সেই সম্পর্কে জানাবো। পাশাপাশি আমার নিজের খামারের একটা বিষয় শেয়ার করব। তো আশা করছি ফুল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একটুও না টেনে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথম বিষয়টাতে আসা যাক, যে 10 দিন বয়সে হাঁসের বাচ্চা ব্যাপক হারে মারা যাওয়া শুরু হয়েছে। সেটা কিন্তু আমার খামারে নয়, আমাদের পরিচিত একজন চাচার খামারে। যদিও অনেক দিন থেকে কিংবা অনেক মাস থেকে তার সঙ্গে যোগাযোগ নেই কিংবা কথা নেই, কিন্তু সেই চাচার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিংবা অনেক দিন ধরে তাকে আমরা চিনি কিংবা আমাদেরকে সেই চাচা চেনে। তো হঠাৎ করে ফোনের মাধ্যমে যোগাযোগ সেই চাচার সঙ্গে। উনি জানালো যে ওনার হাঁসের বাচ্চার বয়স মাত্র 10 দিন, অথচ হঠাৎ করে ব্যাপক হারে বাচ্চাগুলো মারা যাচ্ছে। তখন আমি কিন্তু সেই চাচার কাছে কিছু ফুটেজ চাই, যে কিভাবে মারা যাচ্ছে, কতগুলো মারা যাচ্ছে, খামার ব্যবস্থাপনাটা কেমন, আমি রোগের সূত্রপাত কিংবা রোগের শুরুটা কোথায় হয়েছে এটা জানার জন্য। তো চাচা কিন্তু কিছু ফুটেজ আমাকে দিয়েছে, আপনাদেরকেও আমি শেয়ার করলাম। যে লক্ষণ কিংবা যে রোগ, সেই রোগের প্রতিরোধক হিসাবে আমি কিছু মেডিসিন দিলাম, এবং পাশাপাশি সেখান থেকে কয়েকটা বাচ্চা নিয়ে পশু হাসপাতালে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। তো সেখানে পরীক্ষা করে কিছু মেডিসিন দিয়েছে। তো আমি যে মেডিসিন দিয়েছিলাম এবং পশু হাসপাতালে যে মেডিসিন দিয়েছে, সেম মেডিসিন হয়তো বা দু একটা মেডিসিন হচ্ছে কোম্পানি ভেদে আলাদা, আর একটা মেডিসিন একটু বেশি দিয়েছিল। তো যাই হোক, এই মেডিসিন দিয়ে একদিন সঠিক চিকিৎসা করেছে, এবং পরের দিন চাচা জানিয়েছে যে আগের দিন যেভাবে ব্যাপক হারে মৃত্যু হচ্ছিল, পরের দিন কিন্তু একটু কমেছে কিংবা মৃত্যুর হারটা আস্তে আস্তে কমছে। তো আলহামদুলিল্লাহ। এখন আসা যাক যে এই যে 10 দিন বয়সের বাচ্চাগুলো হঠাৎ করে কেন এই রোগে আক্রান্ত হলো, কি সমস্যা হয়েছিল। তো সেই চাচাকে, খামারি চাচাকে কেউ একজন বলেছিল যে যেহেতু বাচ্চা, হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে এখন ব্লুডিং স্টেপ চলছে, তাই তাপ দিতে হবে, বেশি করে তাপ দিতে হবে। এই বেশি করে তাপ দেওয়ার জন্য চাচা হঠাৎ করে 200 ওয়াটের একটা কিংবা একাধিক লাইট এনে সেই খামারে দিয়ে দেয়, এবং পরের দিন থেকেই কিন্তু এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যাওয়া শুরু করে। তো এই যে দেখেন, একটা মাত্র ভুল কিংবা একটা মাত্র অজানা বিষয় খামারে প্রয়োগ করার ফলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। তো আপনারা প্রতিনিয়ত অনেকেই মনে করেন যে হাঁস খামার সম্পর্কে কিছুই জানা লাগে না, কিংবা আমরা সহজেই বাচ্চা পালন করতে পারবো, সহজেই বড় হাঁস পালন করতে পারবো, সহজেই হচ্ছে বাচ্চাগুলো বড় করে ডিম উৎপাদনে সক্ষম হব না। আসলে হাঁস খামারে অনেক কিছু জানার আছে, হাঁস খামারে প্র্যাকটিক্যালি ধারণা পেতে হয়। আর এজন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওর পাশাপাশি প্রতিদিন 9টা 30 মিনিটে লাইভে আসছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদেরকে অনেক বিষয় সম্পর্কে, হাঁস খামার রিলেটেড অনেক বিষয় সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা ভুল বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, ছোট্ট একটা অজানা জিনিস বড় ধরনের সর্বনাশের কারণ হতে পারে। তাই যারা ছোট বাচ্চা দিয়ে খামার শুরু করবেন, অবশ্যই খামার বিষয়ক বেসিক ধারণাটা নিয়ে তারপর ছোট বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। আর যারা একেবারেই নতুন, আমি বলবো তারা একটু বড় হাঁস দিয়ে কিংবা পারফেক্ট বয়সের হাঁস দিয়ে খামারটা শুরু করেন। সর্বোপরি বেসিক ধারণা নিয়ে আপনারা খামারটা শুরু করেন, তাহলে এই যে ছোট ছোট ভুলগুলো করে বড় ধরনের ক্ষতি থেকে আপনারা অবশ্যই রেহাই পেতে পারেন। এখন আমি আসছি আমার নিজের খামারের যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছিলাম। আপনারা জানেন যে আমি দুটো খামার পরিচালনা নিজেই করতাম, অনেক কাজ আমার নিজের হাতেই করতে হচ্ছিল। যদিও কিছুদিন আগে কাজে সাহায্য করার জন্য একটা ছেলে ছিল, মাঝখানে কিন্তু চলে গিয়েছিল কিছু কারণে, কিংবা হচ্ছে ওর ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল।
কিংবা ওর মা বাবা যেখানে থাকে সেখানে গিয়েছিল, তো ওখান থেকে চলে আসছে এবং আবার আমাদের খামারে ও আসছে। এখন আমার কথা হচ্ছে, আমি যে প্রতিদিন নিজে খামারটা পরিচালনা করতাম সব কিছু কিন্তু আমার জানা ছিল, কিংবা আমার যে অভিজ্ঞতা ওর যে অভিজ্ঞতা সমান না। আমি কিন্তু সকালে বাড়ি থেকে সেই ছেলেটাকে পাঠিয়ে দেই যে ডিম তুলে ঘরটা পরিষ্কার করে বালু ছিটিয়ে দিতে, কারণ আমি জানি যে আকাশের হচ্ছে সারা আকাশে মেঘ ছড়িয়ে আছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে ফুল দমে। তো এই যে হাঁসটা বের করে দেয়া, হাঁসকে খাবার দেয়া, ডিম তোলা এবং সঙ্গে সঙ্গে ঘরটা পরিষ্কার করে আবার ঘরটা বালু ছিটিয়ে রাখা, এটার একটা প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি এবং ওই ছেলেটাকে কিন্তু বলেছি। 1 ঘন্টা পর আমি খামারে যাই, যখন বৃষ্টি আসার একটা পূর্বাভাস আসছিল কিংবা বৃষ্টি পড়া শুরু হয়েছিল। তো আমি কিন্তু ভাবি যে ওই ছেলেটা হয়তোবা সমস্ত কাজ সঠিকভাবে সম্পূর্ণ করেছে, এখন যে আমি শুধু হাঁসগুলো তুলে ফেলবো। তো আমি যে দেখি যে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, বাট এখনও ঘরটা নোংরায় রয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়নি, ঘরে বালু দেওয়া হয়নি, হাঁসগুলো কিন্তু ভেজা শুরু হয়ে গেছে। এই যে একটা বিষয়, এখানে অভিজ্ঞতার বিষয় কিংবা প্রয়োজনের সময় সতর্কতা, কখন কি লাগবে, কখন কি করতে হবে, সময় অনুযায়ী কাজ আপনি তখনই করতে পারবেন যখন খামারটা আপনার নিজের হবে কিংবা আপনি খামার সম্পর্কে অভিজ্ঞ হতে পারবেন। আমি কিন্তু সেই ছেলেটাকে শুধু বলেছিলাম যে ঘরটা পরিষ্কার করতে। আমি যখন খামারে গেলাম, যখন ওকে জিজ্ঞেস করলাম যে এখনও কেন ঘরটা পরিষ্কার করা হয়নি, ও কিন্তু বলল যে আমি পরে করব। কিন্তু ওর কিন্তু এই মাথায় এই কথাটা কখনোই আসেনি যে এখন করতে হবে কিংবা হাঁসগুলো বৃষ্টিতে ভেজানো যাবে না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেকেই হাঁস খামার সম্পর্কে কিছু ধারণা নিয়ে কারো না কারো দ্বারাই খামারটা শুরু করে ফেলে। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যে হচ্ছে খামার শুরু করে ফেলেন, অথচ আপনারা কিন্তু বাহিরে আছেন, আপনাদের ওয়াইফ, আপনাদের বাবা মা, ছোট ভাই, তো যে কোনো কারো মাধ্যমে আপনারা যে খামারটা শুরু করছেন তারা কিন্তু এই ছোট ছোট ভুলগুলো করবে কিংবা পূর্ব সতর্কতাগুলো তারা কিন্তু অবশ্যই অবলম্বন করবে না। তো এই পূর্ব সতর্কতাগুলো না জানার ফলে, পূর্ব সতর্কতা অবলম্বন না করার ফলে, ছোট ছোট বিষয়গুলো সঠিকভাবে না জানার ফলে তারা কিন্তু বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই অবশ্যই হাঁস খামারটা নিজেই পরিচালনা করতে হবে, প্লাস হচ্ছে নিজের পাশাপাশি আপনার এত বড় খামার কিংবা আপনার খামার যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই হেল্পিং হ্যান্ডের দরকার আছে কিংবা আপনার একজন সহযোগীর দরকার আছে, কিন্তু আপনাকে অবশ্যই সেই খামারে থাকতে হবে কিংবা সেই আপনার যে সহযোগী আছে তাকে ফুল দমে হাঁস খামার সম্পর্কে শিখাতে হবে। তো এই যে একটা ভুলের কারণে আমার খামারের হাঁসগুলো কিন্তু ভিজে গেল, কিছুই করার নেই, যদিও বেশিক্ষণ ভেজেনি, তো আমি কিন্তু ভিজাতাম না, কারণ আমি জানি যে এখন বৃষ্টি আসবে কিংবা হাঁসগুলো যদি আমি ঘরে প্রবেশ করাই সেক্ষেত্রে অপরিষ্কার কিংবা নোংরা ঘরে তো প্রবেশ করানো যাবে না, এতে করেও হাঁস অসুস্থ হতে পারে। তাই আমি আগেই কিন্তু বলে দিয়েছিলাম যে ঘরটা পরিষ্কার করতে, ঘরটাতে বালু ছিটিয়ে দিতে, তারপর খাবার পানি সমস্ত কিছু রেডি করে রাখতে। আর যখন বৃষ্টি শুরু হবে কিংবা বৃষ্টি শুরু হওয়ার সময় আমরা কিন্তু হাঁসগুলোকে ঘরে তুলে ফেলবো, তখন হাঁসটাও পরিষ্কার ঘরে থাকতো, শুকনো ঘরে থাকতো এবং বৃষ্টির পানিতেও হাঁসটা ভিজতো না। তো সর্বোপরি একটা ভালো কিংবা পরিকল্পিত খামার আপনি যদি করতে চান তাহলে অবশ্যই হাঁস খামার সম্পর্কে মিনিমাম আপনাকে প্র্যাকটিক্যালি নলেজ থাকতে হবে, প্র্যাকটিক্যালি হাঁস পালন পদ্ধতি সম্পর্কে জানতে হবে, তারপর আপনাকে খামারটা শুরু করতে হবে। কারণ হাঁস খামারে অনেক অজানা বিষয় থাকে যেগুলো জন্য আপনি খামারে কখনোই লাভবান হতে পারবেন না। হাঁস খামারে অনেক কিছু বোঝার আছে যেগুলো বুঝে শুনে তারপর খামারটা পরিচালনার মাধ্যমে আপনি কিন্তু খামারে এগিয়ে যেতে পারবেন। আশা করছি যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো থেকে, সেই ইনফরমেশনগুলো থেকে আপনার কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো এই ইনফরমেশনগুলো কার কার জানা ছিল কিংবা এই ইনফরমেশনগুলো আদেও আপনাদের কাজে লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। শেয়ার এজন্যই করবেন যে আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আরও কারো জানার দরকার, ইনফরমেশনগুলো জানার দরকার, অবশ্যই শেয়ার করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।